রাত তখন প্রায় 2টা। হঠাৎ আপনার ফোনে একটি কল আসে। আপনি ফোনটা ধরেন, কিন্তু ওপাশ থেকে কোনো কথা শোনা যায় না, শুধু ভারী অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের শব্দ। এমন অবস্থায় আপনার মনের অবস্থা কি হবে একবার ভাবুন। এই ধরনের ভয়ঙ্কর এবং বাস্তব অভিজ্ঞতার ঘটনায় আমি এখানে শেয়ার করি মানুষের নিজের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আমি সংগ্রহ করে থাকি। এই ঘটনার উদ্দেশ্য শুধু ভয় দেখানো নয়, বরং একটি শিক্ষা দেওয়া। আর এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে মঈন ভাইয়ের কাছ থেকে। আমি তার ভাষায় ঘটনাটি আপনাদের পড়ে শোনাচ্ছি। এটি শুধু ঘটনা নয়, এটি একটি সত্য ঘটনা যা আমার নিজের সাথেই ঘটেছিল। কখনো কখনো মানুষ এক মুহূর্তের ভুলে এমন কাজ করে ফেলে যার ফল বছরের পর বছর তাকে বহন করতে হয়। আমার নাম মঈন, কারণ এখন আমার লুকানোর কিছু নেই। তবে আমার বয়স তখন 3 বছর ছিল। তখন আমার বাবা মা আমেরিকায় চলে আসেন। আমরা ক্যালিফোর্নিয়ায় থাকতাম। সেখানে মুসলিম কমিউনিটি খুবই কম ছিল। স্কুল, কলেজ সব জায়গায় আমার বেশিরভাগ বন্ধু ছিল আমেরিকান। বাসার পরিবেশও খুব বেশি ধর্মীয় ছিল না, নামাজের নিয়মিততা ছিল না, রমজানের বিশেষ আয়োজনও হতো না। ধীরে ধীরে আমি শুধু নামের মুসলমান হয়ে গেলাম। ধর্মের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। আমি নিজেকে খুব ফ্রি ভাবতাম, কিন্তু বাস্তবে আমি আমার ইচ্ছা আকাঙ্ক্ষার দাস হয়ে যাচ্ছিলাম। 2015 সালে আমি একটি হোটেলে কাজ করতাম। কাজের পর বন্ধুদের সাথে পার্টি, ক্লাব, অপ্রয়োজনীয় খরচ, এগুলোই ছিল আমার জীবন। আমি একা একটি অ্যাপার্টমেন্টে থাকতাম এবং আমার আয় থেকে বেশি খরচ করতাম। খুব অল্প সময়ে ঋণ এত বেড়ে গেল যে ভাড়া দেওয়াই কঠিন হয়ে পড়ল। এক রাতে আমি আমার বন্ধু মাইকেলের কাছে বললাম, কোনো নতুন কাজের ব্যবস্থা করে দাও। আমি তখন বললাম, না হলে আমি ভয়ঙ্কর সমস্যায় পড়ে যাব। এর কিছুদিন পর মাইকেল আমাকে এক লোকের সাথে পরিচয় করিয়ে দিল। তার নাম ছিল পিটার। পিটার আমাদের বয়সেরই মনে হচ্ছিল, কিন্তু প্রথম দিন থেকেই তার মধ্যে কিছু একটা অস্বাভাবিক লাগছিল। সে প্রচুর টাকা খরচ করত, কিন্তু তার পোশাক সবসময় পুরনো আর নোংরা থাকতো। তার শরীর থেকে এক ধরনের অদ্ভুত গন্ধ আসতো। আর সবচেয়ে অদ্ভুত ছিল তার চোখ। যখন সে কথা বলতো সরাসরি চোখে চোখ রাখতো, কিন্তু বেশিক্ষণ কেউ তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারতো না। মনে হতো তার চোখে কোনো অস্বাভাবিক এক ধরনের জ্যোতি আছে। এক রাতে পার্টি শেষ হওয়ার পর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। পিটারও সেখানে এসে হাজির হলো। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? এত টাকা কোথায় থেকে আসে? সে প্রথমে হেসে আমার দিকে তাকালো, এরপর খুব শান্তভাবে বলল, তোমারও কি দরকার? আমি চুপ করে রইলাম। সে ধীরে ধীরে আমার কাছে এসে বলল, কিন্তু টাকা কখনো ফিরে আসে না, এর জন্য কোরবানি দিতে হয়। আমি ভাবলাম সে মজা করছে। হেসে বললাম, কি কোরবানি? তার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে বলল, এখন তুমি প্রস্তুত না। এরপর কিছুদিন সে এই বিষয় নিয়ে আর কিছু বলল না, কিন্তু তার কথাটা আমার মাথায় গেঁথে গেল। ঋণ বাড়ছিল, বাসা ভাড়া মাথার উপর ঝুলছিল, আর আমার ভেতরের লোভও ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। একদিন পিটার আমাকে ফোন করলো। তার কণ্ঠ খুব নিচু ছিল, যেন সে কোনো বন্ধ জায়গা থেকে কথা বলছে। সে বলল, আজ রাতে আসো, একা আসবে? আমি সেখানে গেলাম। মাইকেলের বাসার বেসমেন্টে সে বসেছিল। ঘরটা অন্ধকার, আলো খুব কম। তার সামনে একটা পুরনো বই রাখা ছিল। পিটার বলল, সে একটি গোপন গোষ্ঠীর অংশ। এমন কিছু আমল বা ক্রিয়া আছে যেগুলো করার পর তার কাছে প্রচুর টাকা আসে। সে আমাকে বলল, তুমি যদি এতে যোগ দিতে চাও একটা কাজ করতে হবে, কিন্তু মনে রেখো, একবার শুরু করলে আর ফেরা যাবে না। মাঝপথে ছেড়ে দিলে ক্ষতি তোমারই হবে। আমার ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু তখন আমার মাথায় শুধু টাকা ঘুরছিল। সে আমাকে বলল, প্রথম 7 দিন আমাকে আমার অ্যাপার্টমেন্টের
ঘরের ভেতর বন্ধ থাকতে হবে, শুধু মোমবাতির আলো ব্যবহার করতে হবে, জানালা পুরো বন্ধ, পর্দা টেনে দিতে হবে, সূর্যের আলো যেন একটুও ভেতরে না আসে। ফোন খুব কম ব্যবহার করতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না। তুমি ঘর থেকে বের হতে পারবে না। সপ্তম রাতে আসল আমল শুরু হবে। আমি জিজ্ঞেস করলাম, আর যদি আমি ভয় পেয়ে যাই? পিটার আমার দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলল, ভয় পাওয়া নিষেধ না, থেমে যাওয়া নিষেধ। তার এই কথাটা তখন আমার কাছে অদ্ভুত লাগলেও পরে এটা আমার মাথার ভেতর হাতুড়ির মতো বারবার বাজতে লাগলো। আমি কাজ থেকে কয়েকদিনের ছুটি নিলাম। ঘরের ভেতর পানি, কিছু খাবার, মোমবাতি আর সেই পুরনো বইটা রেখে দিলাম, যেটা পিটার আমাকে দিয়েছিল। বইটা কোনো প্রাচীন ভাষায় লেখা ছিল, কিন্তু নিচে রোমান ইংরেজিতে অনুবাদ ছিল, যাতে আমি পড়তে পারি। ভেতরের পৃষ্ঠাগুলোতে অদ্ভুত সব চিহ্ন, বিকৃত মুখ, সিংওয়ালা ভয়ঙ্কর আকৃতি আর এমন সব ছবি ছিল যেগুলো দেখলেই বুকের ভেতর অস্বস্তি শুরু হয়ে যেত। প্রথম দিন আমি সব লাইট বন্ধ করে দিলাম, জানালায় মোটা কম্বল ঝুলিয়ে পুরো ঘর অন্ধকার করে ফেললাম এবং নিজেকে ভেতরে আটকে রাখলাম। শুরুতে শুধু ভয় আর অস্থিরতা ছিল। ঘর পুরো নীরব, মোমবাতির টিমটিমে আলো, সময়ের কোনো হিসাব নেই। ঘুমিলে অদ্ভুত স্বপ্ন দেখতাম, আর জেগে উঠলে মনে হতো কেউ আমাকে দেখছে। তৃতীয় দিন থেকে আমার মানসিক অবস্থা বদলাতে শুরু করলো। আমি নিজের সাথে কথা বলতে শুরু করলাম, কখনো হাসি, কখনো রাগ, আবার কখনো অকারণে কান্না চলে আসতো। ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠছিল। সামনে খাবার থাকলেও খেতে ইচ্ছা করতো না। চতুর্থ রাতে প্রথম অদ্ভুত ঘটনা ঘটলো। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ফোন নিজে থেকেই জ্বলে উঠল। প্রথমে ভাবলাম কোনো নোটিফিকেশন এসেছে, কিন্তু স্ক্রিনে কিছুই ছিল না, না কল, না মেসেজ। তবুও ফোনের স্পিকার থেকে খুব নিচু একটা শব্দ আসতে শুরু করলো। সেটা কোনো ভাষা ছিল, কিন্তু এমন ভাষা যা আমি জীবনে কখনো শুনিনি। ভাঙা ভাঙা গলায়, যেন অনেক দূর থেকে কেউ কথা বলছে। কখনো শব্দ খুব ধীরে, আবার হঠাৎ কানের একদম কাছে এসে পড়ছে বলে মনে হচ্ছিল। আমি দ্রুত ফোনটা হাতে নিলাম, স্ক্রিন আনলক করলাম। কোনো অ্যাপও খোলা ছিল না, তবুও সেই শব্দ চলতেই থাকলো। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি ভলিউম কমালাম, কিন্তু শব্দ বন্ধ হলো না। শেষে আমি ফোনটা পুরো বন্ধ করে দিলাম। পরদিন সকালে, অথবা যেটা আমি সকাল ভেবেছিলাম, ফোনটা চেক করে দেখলাম ব্যাটারি পুরো শেষ। সপ্তম রাত যখন আসলো, আমার অবস্থা আরো খারাপ ছিল। চোখের নিচে কালি, শরীর দুর্বল, মাথা ক্লান্ত। তবুও আমি থামলাম না, কারণ এখন ভয় থেকেও বড় হয়ে উঠেছিল সেই লোভ। পিটার যে নির্দেশনা দিয়েছিল, ঠিক সেই অনুযায়ী আমি মেঝেতে বড় একটা বৃত্ত আঁকলাম। তারপর সেই বৃত্তের ভেতরে একটা ডেভিল স্টার চিহ্ন এঁকে ফেললাম। মোমবাতিগুলো আমি বৃত্তের বাইরে রাখলাম। ধীরে ধীরে ঘরের ভেতরের বাতাসের গন্ধ বদলাতে শুরু করলো। আগে যেখানে শুধু বন্ধ ঘরের একটা স্যাঁতসেঁতে গন্ধ ছিল, এখন মনে হচ্ছিল ভেজা চামড়া বা পোড়া কাঠের মতো এক অস্বাভাবিক গন্ধ ছড়িয়ে পড়ছে। আমি বৃত্তের ভেতরে বসে বইটা খুললাম। প্রথম কয়েক পৃষ্ঠা পড়ার সময় তেমন কিছুই হয়নি, শুধু বুকের ধড়ফড়ানি দ্রুত হতে শুরু করলো। তারপর ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলাতে লাগলো। মোমবাতির শিখা কখনো লম্বা হয়ে যাচ্ছিল, আবার হঠাৎ খুব ছোট হয়ে আসছিল। দেয়ালে আমার ছায়াটা স্বাভাবিক লাগছিল না, কখনো আমার সাথে ঠিকভাবে নড়ছিল, আবার কখনো 1 থেকে 2 সেকেন্ড দেরিতে নড়ছিল। ভাবুন তো, আপনার সামনে আলো জ্বলছে, দেয়ালে আপনার ছায়া পড়ছে, কিন্তু সেই ছায়াটা আপনার সাথে মিলিয়ে চলছে না। কতটা ভয়ঙ্কর অনুভূতি হবে সেটা। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এটা হয়তো মোমবাতির আলো ছায়ার খেলাই, কিন্তু ঠিক তখনই ঘরের এক কোণ থেকে খুব ধীরে পায়ের শব্দ শোনা গেল, যেন কেউ খালি পায়ে মেঝেতে হাঁটছে। আমি পড়া থামালাম না, কারণ পিটার বলেছিল যাই হোক পড়া চালিয়ে যেতে হবে। শব্দটা প্রথমে এক কোণ থেকে আসছিল, তারপর
আলমারির পাশে, তারপর আমার পেছনে। আমি বৃত্তের ভেতরেই বসেছিলাম, কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলাম কেউ আমার চারপাশে ঘুরছে। পায়ের শব্দ কখনো থেমে যাচ্ছিল, আবার হঠাৎ শুরু হচ্ছিল। একবার মনে হলো কেউ একদম আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমার ঘাড়ের পেছনে যেন গরম শ্বাস লাগছে, এমন অনুভূতি হচ্ছিল। আমি চোখ বইয়ের পাতে আটকে রাখলাম। অক্ষরগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল, তবুও আমি পড়তে থাকলাম। কোনোভাবে সেই রাতের আমল শেষ হলো। আমি বৃত্ত থেকে বের হওয়ার পর পা দুটো অবশ হয়ে গিয়েছিল। মোমবাতি নিভালাম না, শুধু বিছানায় পড়ে গেলাম। ঘুম আসছিল না, শুধু চোখ বন্ধ করে সকাল হওয়ার অপেক্ষা করছিলাম। পরের রাতেই আসল ভয় শুরু হলো। আমি আবার বৃত্তের ভেতরে বসে বই খুললাম। হয়তো 15 থেকে 20 মিনিটও হয়নি, হঠাৎ করে ঘরের ভেতর ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা গেল। প্রথমে মনে হলো কোনো প্রাণী হাঁপাচ্ছে, তারপর সেই শব্দটা ডান পাশ থেকে এলো, তারপর বাম পাশ থেকে, তারপর ছাদের দিক থেকেও। আমি বুঝতে পারছিলাম না শব্দটা আসলে এক জায়গা থেকে আসছে নাকি একাধিক জায়গা থেকে চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মোমবাতির শিখা একসাথে হেলে পড়ল, যেন ঘরের ভেতর হঠাৎ কোনো ঝড়ো হাওয়া বয়ে গেছে। কিন্তু বাস্তবে জানালা দরজা সবই পুরোপুরি বন্ধ ছিল। হঠাৎ বাথরুমের দরজার দিক থেকে খুব হালকা একটা শব্দ শোনা গেল। দরজাটা ধীরে ধীরে খুলছে। আমার গলা শুকিয়ে গেল। আমি চোখ বইয়ের পাতায় আটকে রাখলাম, কিন্তু অজান্তেই চোখ উপরে উঠে গেল। বাথরুমের ভেতর ছিল পুরোপুরি অন্ধকার। সেই অন্ধকারে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না, তারপর ধীরে ধীরে দরজার আড়াল থেকে একটা কালো ছায়া আলাদা হয়ে বেরিয়ে এলো। তার উচ্চতা মানুষের মতোই ছিল, কিন্তু তার ভঙ্গি মোটেও মানুষের মতো না। সোজা দাঁড়িয়ে ছিল না, একটু ঝুঁকে ছিল, যেন তার শরীরের হাড়গুলো ঠিক জায়গা নেই। সে খুব নিচু গলায় আমার নাম নিল, মহিন। আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি দ্রুত পড়া চালিয়ে যেতে শুরু করলাম। আবার সেই কণ্ঠস্বর এলো, এবার আরো কাছ থেকে, মহিন। আমি বৃত্তের বাইরে তাকাইনি, শুধু বইয়ের পাতায় চোখ আটকে রাখলাম। কিন্তু তখনই আমি নিজের ছায়ার মধ্যে অস্বাভাবিক কিছু অনুভব করলাম। দেওয়ালে আমার ছায়াটা ছিল, কিন্তু সেটি স্বাভাবিক ছিল না। আমি যেখানে বসেছিলাম আমার ছায়া সেখানে দাঁড়িয়ে ছিল। আমি বসে আছি, কিন্তু ছায়াটা দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেই ছায়াটা আমার দিকে ঝুঁকে আসতে লাগলো, যেন দেওয়াল থেকে বের হয়ে আমার কাছে আসতে চাইছে। আমি বইটা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু আমার হাত যেন অবশ হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে বাথরুমের অন্ধকার থেকে সেই জিনিসটা বের হতে শুরু করলো। প্রথমে তার লম্বা কালো হাত দেখা গেল, তারপর কাঁধ, তারপর পুরো শরীর। যখন সে পুরো আলোতে এলো আমি কয়েক সেকেন্ডের জন্য পুরো জমে গেলাম। তার শরীর মানুষের মতোই ছিল, কিন্তু তার রং ছিল গভীর কালো, চামড়া ছিল শুষ্ক খসখসে। তার মাথা ছিল ছাগলের মতো, দুটো বড় শিং। চোখ দুটো এমন লাগছিল যেন ভেতর থেকে হালকা আগুন জ্বলছে। তার মুখ থেকে এমন ভয়ঙ্কর দুর্গন্ধ আসছিল যেন আমার বমি আসার মতো অবস্থা হয়ে গেল। সে বৃত্তের বাইরে এসে দাঁড়ালো। আমি তখনই পড়া বন্ধ করে দিলাম। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। হঠাৎ পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। পায়ের শব্দ নেই, ফোনের শব্দ নেই, এমনকি মোমবাতির শিখাও যেন স্থির হয়ে গেল। সেই সত্তা বৃত্তের বাইরে বসেছিল, কিন্তু তার মুখ আমার এত কাছে চলে এসেছিল যে আমি তার শ্বাস আমার মুখে অনুভব করতে পারছিলাম। তার শ্বাস গরম ছিল না, বরং ভারী, ঘন এবং অস্বাভাবিক নোংরা, এমনভাবে যেন বহু বছর ধরে কোনো বদ্ধ জায়গার ভেতরে কিছু জমে আছে। সে আমার চোখের দিকে তাকিয়ে সেই একই ভাষায় কথা বলতে শুরু করলো, যেটা বইটার ভেতরে লেখা ছিল। আমি শব্দগুলো বুঝতে পারছিলাম না, কিন্তু একটাই জিনিস পরিষ্কার ছিল, সে আমার কাছ থেকে কিছু চাইছে। আমি দ্রুত বইটা বন্ধ করে দিলাম। মোমবাতির আলো তখন অনেকটাই কমে গেছে। ঘরের ভেতর শুধু দেখা যাচ্ছিল তার মুখ, তার শিং আর তার ভয়ঙ্কর চোখ দুটো। আমার সাহস পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। আমি বৃত্তের ভেতরে বসেছিলাম, কিন্তু এখন সেই বৃত্ত আর নিরাপদ মনে হচ্ছিল না। হঠাৎ সে তার হাত সামনে বাড়ালো।
তার হাত বৃত্তের কিনার পর্যন্ত এসে থেমে গেল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে আটকে রেখেছে। তার লম্বা কালো নখ মেঝেতে লাগলো, আর সে বৃত্তের চিহ্নটা খোঁচাতে শুরু করলো। খোঁচানোর শব্দ এত তীক্ষ্ণ ছিল যে আমার কানে ব্যথা শুরু হয়ে গেল। আমি আমার বইটা খুলতে চাইলাম, কিন্তু আমার হাত এত কাঁপছিল যে পাতা উল্টানোই যাচ্ছিল না। ঠিক তখনই আমার ফোন থেকে আবার সেই একই অদ্ভুত শব্দ আসতে শুরু করলো। এবার সেটা শুধু ফিসফিসানি ছিল না, এটা যেন স্পষ্টভাবে কেউ আমার ঘরের ভেতর দাঁড়িয়ে কথা বলছে। সে অচেনা ভাষা, এবং হঠাৎ তার মাঝে আমার নাম শোনা গেল। মানে পুরো বাক্যই অচেনা ভাষায়, কিন্তু আমার নাম পরিষ্কার। আমি পেছনে তাকাইনি, কারণ আমার ভয় ছিল পেছনে হয়তো আরো কিছু দাঁড়িয়ে আছে। সেই সত্তা এখনো বৃত্তের বাইরে বসে আমাকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ সে ভয়ঙ্কর ভাবে চিৎকার করলো। আমার হাত থেকে বইটা পড়ে গেল, একসাথে সব মোমবাতি নিভে গেল। পুরো ঘর ডুবে গেল ঘন অন্ধকারে। অন্ধকারে আমি শুধু তার শ্বাস প্রশ্বাস শুনতে পাচ্ছিলাম। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা যেন কাজ করছিল না। আমি হাঁটু গেড়ে পেছাতে লাগলাম। ঠিক তখনই অনুভব করলাম কেউ আমার কাঁধের খুব কাছে চলে এসেছে। একটা ভারী কণ্ঠস্বর আমার কানের পাশে এসে বলল, থামো। এই শব্দটা ছিল অন্যরকম। এই মুহূর্তটাই ছিল আমার সহ্যের শেষ সীমা। আমি আর বৃত্তের কথা ভাবলাম না। হঠাৎ ফ্লোর থেকে উঠে দরজার দিকে দৌড় দিলাম। আর যেই মুহূর্তে ঘরের দরজা খুললাম, পেছন দিক থেকে এমন একটা শব্দ এলো যেন পুরো ঘরটায় উল্টে পাল্টে গেছে। বই, মোমবাতি, ফার্নিচার সব একসাথে কেঁপে উঠছে বলে মনে হচ্ছিল। আমি কোনোভাবে দৌড়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। পেছন থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছিল। সেই সত্তা প্রচন্ড রেগে গেছে। মনে হচ্ছিল আমি যেন কোনো নিয়ম ভেঙে ফেলেছি, কোনো সীমা অতিক্রম করে ফেলেছি। আমি রাস্তায় এসে পড়লাম। রাত ছিল খুব ঠান্ডা, কিন্তু আমার শরীরে ঠান্ডা লাগছিল না। আমি শুধু দৌড়াচ্ছিলাম। মনে হচ্ছিল যদি একবার থেমে পিছনে তাকাই, তাহলে সে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকবে। কিছু দূর যাওয়ার পর আমার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো, চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়লো। তারপর আমি আর কিছু মনে করতে পারি না। যখন জ্ঞান ফিরল, আমি অ্যাম্বুলেন্সে ছিলাম। হাসপাতালে পৌঁছে গিয়েছিল আমার পরিবারও। ডাক্তার বলল সম্ভবত অতিরিক্ত স্ট্রেস, দুর্বলতা এবং ব্লাড প্রেশারের কারণে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি পরিবারকে বললাম আমি রাতে জগিং করতে বের হয়েছিলাম আর হঠাৎ পড়ে গিয়েছিলাম। আমি আর পুরনো অ্যাপার্টমেন্টে ফিরিনি, বাবার বাড়িতে চলে আসি। কিন্তু সমস্যা ছিল, আমি ঠিকানা বদলালেও সেই জিনিসটা বদলায়নি। প্রথম রাতেই আমি অনুভব করলাম আমার ঘরে কেউ আছে। আমি বিছানায় শুয়েছিলাম, আলো বন্ধ, ঘুম আসছিল না। হঠাৎ ঘরের কোণ থেকে আবার সেই ফিসফিসানি শুরু হলো। আমি প্রথমে ভাবলাম এটা আমার কল্পনা, কিন্তু তারপর হঠাৎ আমার বিছানার নিচ থেকে কেউ ধীরে ধীরে আমার পা টেনে ধরলো। আমি তৎক্ষণাৎ উঠে বসলাম, লাইট জ্বালালাম। ঘরে কেউ ছিল না, কিন্তু আমার পায়ের ওপর কালচে দাগ ছিল, যেন কেউ শক্তভাবে আঙুল দিয়ে চেপে ধরেছিল। পরদিন আমি নিজেকে বোঝালাম হয়তো ঘুমের মধ্যেই লেগে গেছে, কিন্তু এই ঘটনা থামার ছিল না। রাতে কখনো ঘরের ভেতর পায়ের শব্দ শোনা যেত, কখনো দরজার বাইরে কেউ ধীরে হাঁটছে বলে মনে হতো, আবার কখনো মনে হতো কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আমাকে দেখছে। এক রাতে আমি ওয়াশরুমে গেলাম, আয়নায় নিজের মুখ দেখতেই কয়েক সেকেন্ডের জন্য আমার হৃদয় স্পন্দন থেমে গেল। আয়নায় আমি ছিলাম, কিন্তু বাস্তবের মতো না। চোখগুলো ভেতরে ঢুকে গেছে, মুখ কালচে, ত্বক শুষ্ক, আর আমার পেছনে একটা ধূসর ছায়া দাঁড়িয়ে আছে। আমি তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকালাম, কেউ ছিল না। আবার আয়নার দিকে তাকালাম, সব স্বাভাবিক। তারপর থেকে আমি আয়নার দিকে তাকানো প্রায় বন্ধ করে দিলাম। কখনো কখনো দিনের বেলাতেও আমি ফিসফিসানি শুনতে পেতাম। আমি পরিবারের সাথে বসে থাকতাম, সবাই স্বাভাবিকভাবে কথা বলছে, কিন্তু আমার কানে তখনও সেই একই ভাষার ফিসফিসানি ভেসে আসতো।
যেন কেউ খুব ধীরে একদম কানের ভেতরে এসে কথা বলছে। আমার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। আমি কাজে যাওয়া বন্ধ করে দিলাম, খাওয়া কমে গেল, ঘুম প্রায় শেষ হয়ে গেল। পরিবার ভাবলো আমি হয়তো ভয়ঙ্কর অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগছি। তারা আমাকে সাইকিয়াট্রিক্সের কাছে নিয়ে যেতে শুরু করলো। ঔষধ দেওয়া হলো, থেরাপি সেশন চললো, কিন্তু আমার ভেতরের ভয় একটুও কমলো না। কারণ আমি জানতাম এটা শুধু মানসিক সমস্যা না। এক রাতে আমার ঘুম ভেঙে গেল। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা ছিল। আমি কম্বল টেনে নিলাম, কিন্তু ঠিক তখনই বুঝতে পারলাম আমি একা নই। আমার বিছানার চারপাশে 5 থেকে 6 জন মানুষ দাঁড়িয়ে আছে, সবাই কালো পোশাক পরা। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। তাদের একজনের হাতে ছিল সেই বইটা যেটা পিটার আমাকে দিয়েছিল। কিন্তু এই বইটা এখানে কিভাবে এলো সেটা আজও আমি বুঝতে পারিনি, কারণ আমি তো সেটাকে আগের জায়গাতেই ফেলে এসেছিলাম। সবাই চুপচাপ আমাকে দেখছিল। আমি নড়তে চাইলাম, কিন্তু শরীর যেন পাথর হয়ে গেছে। চোখ নড়ছিল। বইটা খুললো এবং সেই একই অচেনা শব্দগুলো পড়তে শুরু করলো। ঘরের দেয়ালে ছায়াগুলো নড়তে শুরু করলো। আমি চোখ জোর করে বন্ধ করে ফেললাম। যত দোয়া মনে পড়ছিল সব পড়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো দোয়াই ঠিকভাবে মনে আসছিল না। শুধু ভাঙা ভাঙা শব্দ বের হচ্ছিল মুখ থেকে। কিছুক্ষণ পর যখন চোখ খুললাম, ঘর একদম ফাঁকা, কিন্তু আমার বিছানার পাশে মেঝেতে আবার সেই ডেভিল স্টার চিহ্নটা খুব হালকা দাগের মতো দেখা যাচ্ছিল। সেদিন আমি নিশ্চিত হয়ে গেলাম আমি যে জিনিসের ভেতরে জড়িয়ে পড়েছি সেটা সহজে শেষ হবে না। এরপর 2 বছর আমার জীবন এভাবেই কেটে গেল। আমি আর একজন স্বাভাবিক মানুষ ছিলাম না। আমি হয়ে গিয়েছিলাম শুধু এক ভয় পাওয়া শরীর। কখনো ঘরে বন্দি, কখনো ঘন্টার পর ঘন্টা বাইরে বসে থাকা, কখনো পুরো রাত জেগে থাকা। পরিবার খুব চিন্তিত ছিল, কিন্তু আমি সত্যটা বলতে পারিনি। লজ্জা আর ভয় দুটোই আমাকে আটকে রেখেছিল। কারণ আমার ভয় ছিল যদি আমি বলি তাহলে হয়তো এই অজানা সমস্যাটা তাদের জীবনে ঢুকে পড়বে। তারপর একদিন আমার দেখা হলো আফজাল ভাইয়ের সাথে। আমি তখন পার্কের এক কোণে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম। হঠাৎ একজন মানুষ এসে আমার পাশে বসলেন। সে সালাম দিল। আমি অনেক দিন পর ঠিকভাবে কারো সালামের উত্তর দিলাম। তার নাম ছিল আফজাল। তিনি তখন দাওয়াতি কাজের উদ্দেশ্যে আমেরিকায় ছিলেন। প্রথমে আমি তার সাথে কথা বলতে চাইনি, কিন্তু তার ভঙ্গিতে কোনো কঠোরতা ছিল না, কোনো বিচার করার দৃষ্টি ছিল না। তিনি আমাকে ছোট করে দেখছিলেন না। কিছুক্ষণ পর আমি নিজে তাকে বললাম, আপনাকে যদি আমি একটা কথা বলি আপনি আমাকে পাগল ভাববেন? তিনি শান্তভাবে বললেন, না, আগে বলো। সেদিন আমি জীবনে প্রথমবার কারো কাছে পুরো সত্যটা খুলে বললাম। পিটার, সেই বই, সেই বৃত্ত, সেই সত্তা, কণ্ঠস্বর, আয়না, কালো পোশাকের মানুষ, সব কিছু। আফজাল ভাই চুপচাপ শুনলেন। সবশেষে শুধু একটা কথা বললেন, তুমি ভুল দরজা খুলে ফেলেছিলে, কিন্তু কিন্তু তওবার দরজা কখনো বন্ধ হয় না। তার এই কথাটা আমার হৃদয়ে গভীরভাবে লাগলো। তিনি আমাকে নামাজের দিকে ফিরিয়ে আনলেন। শুরুতে অজু করাও আমার জন্য কঠিন ছিল। নামাজে দাঁড়ালেই কানে সেই ফিসফিসানি বেড়ে যেত। ঘরের ভেতর অস্বাভাবিক গন্ধ ছড়িয়ে পড়তো। মনে হতো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। এক রাতে আমি ফজরের নামাজ পড়ার চেষ্টা করলাম। সিজদায় যাওয়ার সাথে সাথে ঘরের আলমারির দরজা প্রচণ্ড শব্দে খুলে গেল। আমি ভয় পেলাম, কিন্তু এবার পালালাম না, নামাজ সম্পন্ন করলাম। এটাই ছিল আমার জীবনের প্রথম জয়ের মুহূর্ত। আফজাল ভাই 2 মাস আমেরিকায় ছিলেন। আমি ধীরে ধীরে তাদের সাথেই বেশি সময় কাটাতে শুরু করলাম। নামাজ, কোরআন, জিকির, ধর্মীয় শিক্ষা। আস্তে আস্তে আমার ভেতরের পরিবর্তন শুরু হলো। ঘটনাগুলো হঠাৎ করে থেমে যায়নি, কিন্তু ধীরে ধীরে কমতে লাগলো। আগে প্রতি রাতে শব্দ হতো, পরে সপ্তাহে 1 থেকে 2 বার। আগে স্পষ্ট ছায়া দেখা যেত, পরে শুধু অনুভূতি থাকতো। তারপর সেটাও কমে গেল। পুরোপুরি ভালো হতে আমার প্রায় 1 বছর লেগেছিল। আমি আর পিটারকে কখনো দেখিনি। মাইকেলের সাথেও
যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কখনো মনে হতো পুরনো অ্যাপার্টমেন্টে গিয়ে সেই বইটা দেখি, কিন্তু সেই সাহস আর কখনো হয়নি। কিছু জিনিস মানুষকে আর কখনো ছুতে নেই। আজ আলহামদুলিল্লাহ আমি বিবাহিত, ভালো জীবন কাটাচ্ছি, আর মসজিদে ইমামতিও করি। কিন্তু আমি আমার ভুল কখনো লুকাই না। আমি জানি আমার ধ্বংসের শুরু হয়েছিল দুনিয়ার লোভ থেকে, কিন্তু মূল কারণ ছিল আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। আমি এই ঘটনাটা এই কারণেই বলি, যারা এসব গোপন শক্তি বা শর্টকাটে টাকা বা অজানা অন্ধকার পথকে মজা ভাবে, তারা যেন বুঝতে পারে সব দরজা খোলার জন্য নয়। কিছু পথ শুরুতে খুব সহজ মনে হয়, কিন্তু সেখান থেকে ফিরে আসতে বছর লেগে যায়। এখন নিজেই ভাবেন, আর সেই বইটা আমার পরিবারের বাসা পর্যন্ত কিভাবে পৌঁছালো, আর যে সত্তাটা বৃত্তের বাইরে থেমে গিয়েছিল, যদি সেই বৃত্তটা ভেঙে যেত তাহলে আমার সাথে কি হতো। এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের এবং যারা শুনবেন তাদের ভালো লাগবে এবং এখান থেকে কিছু শিক্ষা পাওয়া যাবে। আমাকে দোয়ার মধ্যে মনে রাখবেন। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই ঘটনা সবার সাথে শেয়ার করার জন্য। তো লিসেনার্স, এই ছিল মঈন ভাইয়ের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনাটা আপনাদের কেমন লাগলো। এবং চ্যানেলের যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে নতুন ঘটনার আপডেট পেয়ে যাবেন। চলুন এবার পরের ঘটনায় চলে যাই। আমার নাম কামরুল, আমি একজন ট্রাক ড্রাইভার। আজকের ঘটনাটি আমার জীবনের এমন একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আমি আজও ভুলতে পারিনি। মনে হলেই সব কিছু চোখের সামনে ভেসে ওঠে। তার সাথে ভয়ানক মুখ, রক্তে ভেজা শরীর, আর সেই শীতল ফ্যাকাশে চোখ। অনেক বছর পরেও আমি বিশ্বাস করতে পারি না সেই রাতটা আসলে কি ঘটেছিল। সেদিন রাতে আমি আমার ট্রাক নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলাম। সাধারণত আমার সাথে একজন হেল্পার থাকে, কিন্তু সেই দিন আমি একা ছিলাম। 7 বছরের ট্রাক চালানোর অভিজ্ঞতা থাকলেও সেদিনের রাতটা ছিল একবারই আলাদা। আমি গান শুনতে শুনতে শান্তভাবে ঢাকা থেকে চট্টগ্রাম হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। রাত তখন প্রায় 10টা। হঠাৎ রাস্তার পাশে আমার চোখে পড়ল একজন নারী দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ছোট পুতুল বা দোলনার মতো কিছু ছিল। সে আমার ট্রাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি ভালোভাবে দেখতে না পেয়ে দ্রুত তার পাশ দিয়ে চলে যাই। আমি ভাবলাম হয়তো সে লিফট নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর হাইওয়ে ধরে কয়েক কিলোমিটার এগোতেই আমার কানে হঠাৎ ফিসফিস করে কথা বলার শব্দ আসতে শুরু করলো, যেন কেউ আমার পাশেই কথা বলছে। আমি প্রথমে ভাবলাম হয়তো ক্লান্তির কারণে এমন হচ্ছে, তাই আমি মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো গাড়িতে শুধু আমি একাই, গানও চলছে। তারপরও আমি স্পষ্ট ফিসফিস ও অদ্ভুত বকবক শব্দ শুনতে পাচ্ছিলাম। ধীরে ধীরে আমার মাথা ঘুরতে লাগলো। মনে হলো আমাকে গাড়ি থামিয়ে দেখা উচিত। আমি কি সত্যি ঘুমিয়ে পড়ছি, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আমি ট্রাকটা একপাশে থামালাম, সাথে থাকা পানির বোতল নিয়ে নিচে নামলাম। মনে হলো অনেকক্ষণ ড্রাইভ করার কারণে শরীর শক্ত হয়ে গেছে। আমি হাত পা নাড়িয়ে শরীরটা একটু ফ্রেশ করার চেষ্টা করলাম। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে নিলাম। আবার ট্রাকে ওঠার সময় হঠাৎ পেছনের দিকে নজর গেল। দূরে রাস্তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে ছিল, আমার থেকে প্রায়
25 থেকে 30 গজ দূরে। তাকে পরিষ্কার দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি আবার ট্রাকের ভেতরে উঠে পড়লাম। সে কোনো ডাক দিল না, কোনো ইশারাও করলো না, তাই আমি বিষয়টা এড়িয়ে গেলাম। আমি ট্রাক চালু করে আবার সামনে এগোতে লাগলাম। হঠাৎ সাইড মিররে তাকিয়ে দেখি পেছনে আর কেউ নেই। আমি অবাক হয়ে গেলাম। মনে হলো কিছুক্ষণ আগে যা দেখলাম তা কি সত্যিই ছিল। আমি আবার সামনে এগোতে লাগলাম। ভাবলাম কোনো হাইওয়ের পাশে থাকা হোটেল যদি থাকে, একটু বিশ্রাম নেব। এই নির্জন রাস্তায় বেশি সময় থাকা ঠিক হবে না। কিছু দূর যাওয়ার পর আবার সেই ফিসফিস শব্দ কানে আসতে শুরু করলো। আমি চোখ ঘষতে লাগলাম। যখনই চোখ বন্ধ করি মনে হয় রাস্তার পাশে ছায়ার মতো কিছু দেখা যাচ্ছে, আর চোখ খুললেই সেটা উধাও হয়ে যাচ্ছে। আমার মাথায় আসতে লাগলো, আমি কি মানসিকভাবে ঠিক আছি তো? এমন আগে কখনো হয়নি। ধীরে ধীরে বুঝতে পারলাম আমি হয়তো মূল রাস্তা থেকে ভুল করে অন্য কোনো সাইড রোডে চলে এসেছি। চারপাশে তাকিয়ে দেখি আমি একবারে অচেনা একটা নির্জন রাস্তার মধ্যে। মনে হলো কিছুক্ষণ আগের হাইওয়ে আর এই জায়গা একবারই আলাদা। সামনে দুইটা পথ, একটা সামনে এগোনোর আর একটা পিছনে ফিরে যাওয়ার। আমি ট্রাকটা ঘুরিয়ে আবার হাইওয়ের দিকে ফিরে যেতে শুরু করলাম। মনে হচ্ছিল যদি ভুল করে এই পথে এসে থাকি তাহলে ফিরে গেলে আবার মূল রাস্তা খুঁজে পাবো। আমি ট্রাকটা ঘুরিয়ে কিছুটা সামনে এগোতেই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে আবার একজন নারীকে দেখতে পেলাম। আমি ভালোভাবে তাকিয়ে দেখি প্রায় 25 থেকে 30 বছরের একজন মহিলা। এত রাত, এত নির্জন রাস্তা, এখানে একজন নারী কি করছে বুঝতে পারছিলাম না। তার গায়ে সাদা কাপড় ছিল আর সে দূরে দাঁড়িয়ে আমাকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি ট্রাকটা ধীরে ধীরে তার কাছে নিয়ে গেলাম। কাছ থেকে বুঝতে পারলাম সে একজন গর্ভবতী নারী। তার অবস্থা দেখে আমার খারাপ লাগলো। আমি তাকে ডাক দিলাম, এই আপা, এত রাতে এই অবস্থায় এখানে কি করছেন? কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। আমি আবার জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন? আপনার স্বামী কোথায়? তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে খুব অসহায়। আমি আবার বললাম, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেব। তখন সে খুব ঠান্ডা গলায় বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, কোথাও যেতে চাই না। আমি সাধারণত এমন অচেনা জায়গায় কাউকে তুলি না, কিন্তু সেই দিন কেন জানি না মনে হলো তাকে সাহায্য করি। ভাবলাম কাছের কোনো হাইওয়ের হোটেল নিয়ে গিয়ে খাইয়ে নিরাপদ জায়গায় নামিয়ে দেব। আমি তাকে ট্রাকে বসতে বললাম। সে আমাকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখলো, তারপর সে উঠে বসলো। আমি বললাম, আপনার অবস্থা দেখে মনে হচ্ছে অনেকদিন কিছু খাননি। আপনার স্বামী কোথায়? সে শান্তভাবে বলল, মারা গেছে। এই কথা শুনে আমার খারাপ লাগলো। আমি বললাম, ঠিক আছে, সামনে কোনো হোটেলে থেমে খেয়ে নেবেন, তারপর আপনাকে নিরাপদ জায়গায় নামিয়ে দেব। সে আর কিছু বলল না। পুরো সময়টা সে নিজের পেটের দিকে তাকিয়েছিল, যেন তার অনাগত সন্তানের কথা ভাবছে। আমি মনে করলাম হয়তো তার ব্যথা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কত মাস চলছে? কিন্তু সে কোনো উত্তর দিল না। আমি ভাবলাম হয়তো সে মানসিক আঘাতে আছে। আমি চুপচাপ ট্রাক চালাচ্ছিলাম। কোথায় যাচ্ছে আমি নিজেও নিশ্চিত ছিলাম না। আমি আবার জিজ্ঞেস করলাম, এই রাস্তা চিনেন? এটা কোন রাস্তা? সে শান্তভাবে একটু হাসির মতো মুখ করে বলল, মৃত্যুর রাস্তা। এই কথা শুনে আমার ভেতরে হঠাৎ রাগ উঠে গেল। আমি রেগে গিয়ে বললাম, আপনি কেমন অদ্ভুত মানুষ! আমি আপনার সাথে ভালোভাবে কথা বলছি আর আপনি এমন অদ্ভুত উত্তর দিচ্ছেন। গাড়ি চালাতে চালাতে আমি গলায় থাকা তাবিজটা ছুঁয়ে দেখলাম। বাংলাদেশে অনেক ড্রাইভারই এমন বিপদের সময়
তাবিজ বা দোয়া তাবিজের উপর ভরসা করে। আমি কিছুক্ষণ চুপচাপ গাড়ি চালালাম। হঠাৎ ব্রেক থেকে পা সরাতেই নিচে পায়ের কাছে কিছু আঠালো জিনিস অনুভব করলাম। নিচে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। পুরো ট্রাকের কেবিনের মেঝে রক্তে ভরা। আমি ভয়ে বলে উঠলাম, এটা কি হচ্ছে? এত রক্ত কোথায় থেকে এলো? তৎক্ষণাৎ পেছনের সিটের দিকে তাকালাম। সেই গর্ভবতী নারী আর সেখানে নেই। আমি ভাবলাম, সে কি চলন্ত ট্রাক থেকে নেমে গেল নাকি লাফ দিল? আর এই রক্ত কি তারই? ভয়ে আমি ট্রাক থামিয়ে নিচে নেমে পড়লাম। নিচে দেখি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে সেই নারী আবারও আছে। হাঁটু গেড়ে বসে আছে, ব্যথায় কাতরাচ্ছে। আমি ডাক দিলাম, কি হয়েছে আপা, সমস্যা কি? কিন্তু সে কোনো উত্তর দিল না। হঠাৎ সে হাত তুলল। তার হাতে রক্ত, আর সেই রক্তমাখা হাতে একটা ধারালো ছুরি। আমি কিছু বুঝে ওঠার আগেই সে ছুরিটা নিজের পেটে ঘুরিয়ে দিল এবং ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল। তার সেই চিৎকারে আমার গা শিউরে উঠল। আমি ভয় হলেও তাকে থামানোর জন্য এগিয়ে গেলাম, কিন্তু সে আবার হাত তুলতেই আমি তার হাত ধরে ফেললাম। তার হাত ছিল বরফের মতো ঠান্ডা, অস্বাভাবিক শক্ত। আমি ভাবলাম তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে, কিন্তু হঠাৎই সে এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে যেন বাতাসে ঘুরে আবার একদম সামনে এসে দাঁড়ালো। তার চেহারা দেখে মনে হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু দেখছি। আমি একবারে জমে গেলাম। তখনই বুঝতে পারলাম এটা কোনো মানুষ নয়, এটা কোনো অশরীরী বা ডাইনি শক্তি। তার শরীরে অসংখ্য ক্ষত, ছেঁড়া কাপড়, তার মুখের চামড়া অস্বাভাবিকভাবে কাঁপছিল। তার পেট থেকে কালো রক্ত বের হচ্ছিল। এক হাতে ছিল রক্তমাখা ধারালো ছুরি, আর অন্য হাতে ছিল রক্তে ভেজা একটি পুতুল। সে আমার একদম মুখের কাছে এসে ভয়ঙ্কর গলায় বলল, আমি তোকে মেরে ফেলবো। আমি ভয়ে একবার স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সে এখন শুধু ভয়ঙ্করই নয়, আরো বেশি বিকৃত ও ভয়াবহ লাগছিল। ভয়ে তার হাত আমার হাত থেকে নিজে থেকে ছুটে গেল। তার চেহারা এত ভয়ঙ্কর ছিল যে কেউ দেখলে জ্ঞান হারাতে পারে। চারপাশে শুধু অন্ধকার আর ভয়ের নিস্তব্ধতা। তবুও আমি সাহস করে কোনোভাবে নিজেকে সামলে দৌড়াতে শুরু করলাম। আমি দৌড়াচ্ছিলাম হাইওয়ে থেকে অনেক দূরের কোনো খোলা মাঠ আর গ্রামের রাস্তা ধরে। ভয়ে গাছপালা আর ঝোপঝাড়গুলো আমার কাছে যেন অদ্ভুত ছায়ার মতো লাগছিল। অনেক দূর দৌড়ানোর পর ক্লান্ত হয়ে আমি একটা গাছের পাশে থেমে গেলাম। ঠিক তখনই হালকা গুনগুন শব্দ কানে আসতে লাগলো। মনোযোগ দিয়ে শুনে বুঝলাম শব্দটা আমার পেছন দিক থেকে আসছে। আমি গাছের পেছনে তাকালাম। সেখানে সে ডাইনি বসে আছে, চুল এলোমেলো, আর সে কাফনের মতো কাপড়ে মোড়ানো সেই পুতুলকে গান শোনাচ্ছিল। মনে হচ্ছিল যে সে যেন সেই পুতুলকে মৃত্যুর গান শোনাচ্ছে, নাকি সেটা আমার জন্য ছিল আমি বুঝতে পারছিলাম না। মৃত্যুকে এত কাছে দেখে আমার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল। চারদিকে সেই ভয়ঙ্কর গুনগুন শব্দ, মনে হচ্ছিল মাথা ফেটে যাবে। আমি দুই হাতে মাথা চেপে ধরে চিৎকার করতে লাগলাম। ব্যথায় চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর সবকিছু হঠাৎ শান্ত হয়ে গেল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। চোখ খুলতেই আমি স্তব্ধ। সেই ডাইনির মুখ একদম আমার সামনে। ভয়ে আমার পুরো শরীর শিউরে উঠল। সে আমাকে দেখে মুখ দিয়ে এক অদ্ভুত শব্দ করছিল। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। মনে হচ্ছিল আমি যেন মৃত্যুর কোলে আছি। আমি কিছুই করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি শেষ নিঃশ্বাসের কাছাকাছি চলে গেছি। আমি যেন তার কোলে একটা অসহায় মানুষের মতো পড়ে আছি। সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। চোখ বন্ধ হওয়ার আগে ডান পাশে একটা ছায়া অনুভব করলাম, যেটা আমার দিকে এগিয়ে আসছিল।
এরপর সবকিছু অন্ধকার হয়ে গেল। জানি না আমি তখন জেগেছিলাম নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন চোখ খুললাম, আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে নিজের ট্রাকের কাছে পড়েছিলাম। চারপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ধীরে ধীরে হুঁশ ফিরতেই বসলাম। সবাই আমার বিষয়ে কথা বলছে। কেউ আমাকে তুলে রাস্তার পাশে একটা গাছের নিচে বসিয়ে দিল এবং জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে, এখানে কিভাবে এলেন? ধীরে ধীরে আমি পুরো হুঁশ ফিরে পেলাম। ভিড়ের মধ্য থেকে একজন লোক আমার দিকে এগিয়ে এলো। তার পোশাক সাধারণ হলেও মুখে এক ধরনের শান্ত আধ্যাত্মিক ভাব ছিল। সে আমাকে উঠিয়ে বলল, বিশ্রাম হয়ে গেলে এখন চলেন, আমার কাজ আছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে তখন আশেপাশের মানুষদের বলল, ভয় পাওয়ার কিছু নেই। ও গত রাতে ক্লান্ত ছিল, হয়তো কিছু ভুল বুঝে এখানে পড়ে গেছে। তার কথা শুনে সবাই শান্ত হয়ে গেল। সে আমাকে ট্রাকের দিকে নিয়ে গেল। আমি কোনোভাবে ট্রাকে উঠে বসলাম, কিন্তু মাথায় তখনও সেই রাতের ভয়ঙ্কর ঘটনা ঘুরছিল। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আপনি আসলে কে? সে হেসে বলল, গাড়ি চালান, এখন এখান থেকে বের হন। আমি চারপাশে তাকালাম, মানুষজন আমাদের দিকে তাকিয়ে আছে। আমি নিজেকে সামলে ট্রাক স্টার্ট করে সেখান থেকে চলে এলাম। সেখান থেকে কিছু দূর যাওয়ার পর সেই লোকটি আমাকে জানালো, সে বিভিন্ন গ্রামগঞ্জ আর নির্জন এলাকায় ঘুরে ইবাদত এবং সাধনা করে। সে রাতেও সে তার সাধনা শেষ করে সামনে যাচ্ছিল। ঠিক তখনই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে আমাকে বিপদে পড়তে দেখে সে সাহায্য করে। সে বলল, সেই রাতে ওই বৃদ্ধ লোকটি আমার জীবন বাঁচিয়েছিল। আর সে আরো জানালো, সে অশরীরী শক্তি। অজান্তেই আমি তার প্রভাবের মধ্যে চলে গিয়েছিলাম। তবে আমি কোনোভাবে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছিলাম। কিন্তু সেই রাতের আতঙ্ক আমার মনে গভীরভাবে বসে গেছে। আজও যখনই সেই ঘটনা মনে পড়ে, সেই গর্ভবতী নারীর রূপ, সেই ভয়ঙ্কর ছায়া, সবকিছু চোখের সামনে ভেসে ওঠে এবং আমি আজও সেই ঘটনা ভুলতে পারিনি। এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।